আমার 2020-তে গিয়ে বিয়ে হয়। মানে এত পরিমাণে টর্চার করেছিল, এত মারধর করতো, মানে আমার মাথাটাকে মাটির মানে সানের মধ্যে ফেলে পা দিয়ে এটাকে চেপে ধরে রেখে মাথাটাকে ঠুকছে, দেয়ালের মধ্যে এমন ভাবে মারতো মানে এই জায়গাগুলো পুরো ফুলে যেত। তো এইভাবে অনেকদিনই চললো। 3 মাস আমি সংসার করেছিলাম অনেক কষ্ট করে। যখন আমাকে লাস্ট টাইম যখন আমার মারলো, মানে এখানে মাংস তুলে নিয়েছিল পুরো, মানে 2.5 বছর মতন সময় লেগেছিল আমার এই জায়গাটা মাংস যেটা তুলে নিয়েছিল। একদিন হঠাৎ করে হয়তো প্রচুর পরিমাণে নেশা করেছে, সেই সময় আমাকে ওখান থেকে ফোন যে প্লিজ তুমি না আসলে পারে আমি এখনই সুইসাইড করবো। সেদিন আমাকে প্রচুর 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 মেরেছে, মানে ওরকম মার আমি কোনোদিনও খাই। মানে ডেকে নিয়ে মার। তারা চায় যে মেয়েটা চুল পরে থাকুক, নইলে বিয়ে হবে না। আরে ভাই বিয়েটাই কি সব? এই তো আমার বিয়ে হলো, ডিভোর্স হয়ে গেল, তাহলে আমি তার সাথে 3 মাস সংসার করতে পারিনি। একটা ডিভোর্সি মেয়ে কোনোদিন বিয়ের পর যখন সে ডিভোর্সি হয়ে যায় তার আর বাপের বাড়িতে স্থান থাকে না। ফ্যামিলির কাছে কখনো কখনো এটাও শুনেছি যে বুড়ি চুল পরছো না কেন, চুল পরো, চুল লাগালে কত সুন্দর লাগে। ওকে কেউ মানে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। বাবা, মানে 2017-18 মিডিলে সেই সময় আমি বিভিন্ন পার্লারে গিয়েও কাজের জন্য আমি বলেছি যে আমাকে কাজ দেবেন, আমি কাজ জানি কিন্তু আমি মানে আমার কাছে প্রোডাক্ট নেই। তখন আমাকে ওই পার্লারের একজন মহিলা বলছে এই মেকআপের ব্রাশটার দাম জানো কত? 1300 টাকা। এই প্রোডাক্টটার দাম জানো কত? এটা 6000 টাকা। তো এইভাবে বলে 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 আমাকে প্রায় 3 ঘন্টা ওয়েট করিয়ে ওখান থেকে অপমান করে বের করে দিয়েছিলেন। আর আজকের ডেটে মানে ওই মানে 2019-এর ওই সময়টা যখন আমি স্টেজ পারফর্ম করছি, যখন মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরছে, তখন ওই অডিয়েন্সদের মধ্যে ওই মহিলাও ছিলেন যিনি আমাকে তার মানে পার্লার থেকে আমাকে অপমানিত করে বার করে দিয়েছিলেন। ওটা ছিল আমার জীবনের প্রথম অ্যাচিভমেন্ট। একদম একদম। এমনও দিন গেছে আমাকে শুনতে হয়েছে যে তোর যে মানে মুখের যে ছবিটা এটা নিয়ে এই টাকমাথা নিয়ে দেয়ালে পোস্টার করে দেবো যাতে তুই বাড়ি থেকে না বেরোতে পারিস, তোকে সুইসাইড করতে হবে। টাকার মূল্যটা আমি না সেই ছোটবেলা থেকে দেখেছি। এই যে বলে না যে টাকা কিছু দিতে পারে না, বিশ্বাস করো আর যদি আমার কাছে টাকা না থাকতো না, মানে যেটুকু যদি 20,000 টাকাও যদি জমিয়ে থাকি, আমার মনে হয় ওইটার জন্য হয়তো আমি মানে অনেক কিছু পেয়েছি। আমি খেতে প্রচন্ড ভালোবাসি, খাবারের উপর রাগ করি না, কারণ আমি এত বছর ধরে না মানে এই খাওয়ারের পেছনে আমি অনেক ঘুরেছি, মানে একটু মানে আমি ভালোভাবে বাঁচতে চাই। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস। আমার কথা এপিসোডে আমি সানায়া। এই যে স্টুডিওতে আমি সাজুগুজু করে বসলাম যাতে আমাকে নিখুঁত, যতটা সম্ভব নিখুঁত দেখায়। কিন্তু আমরা এই যে খুঁত জিনিসটাকে পছন্দ করি না। কারো জীবনে যদি এই খুঁতটাকে শক্তি করে সে এগিয়ে যায়, সে যদি খুঁতটাকেই নিজের শক্তি করে নেয়, এরকমই একজন আমাদের সাথে আজকে আছে। আসলে পৃথিবীতে কেউ জন্মায় গল্প হতে, কেউ জন্মায় লড়াই করতে, আর কেউ জন্মায় নিজে লড়াই করে নিজের গল্প তৈরি করতে। সমাজের বিভিন্ন উপহাস, বিদ্রূপ আর সৌন্দর্যের এক পেশে সংজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে নিজেই একাই লড়াই করে নিজেই সৌন্দর্যকে একদম অন্যরকমভাবে সংজ্ঞায়িত করেছে, তৈরি করেছে নিজেকে। সেরকমই একজন আমাদের সাথে আছে, শতরূপা সরকার, যিনি একজন সফল মেকআপ আর্টিস্ট। তার জীবনে এই সফলতার পিছনে অনেক কষ্টের কাহিনী আছে, আর আজকে সেই যন্ত্রণা, সেই কষ্টের জার্নির গল্প সব কিছুই শুনবো। বলুন, কেমন আছেন শতরূপাদি? নমস্কার, আমি ভীষণ ভালো আছি। আর এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে যে এত সুন্দরভাবে আমাকে ডাকা হয়েছে, তো তার জন্য থ্যাংক ইউ। প্রথমেই ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি সময় নিয়ে এসেছেন। দিদিকে দেখে আপনারা সবাই বুঝতেই পারছেন যে যেখানে সমাজে প্রচলিত আছে শাড়িতেই নারী আর কেশই নারীর বেশ, সেই জায়গায় দিদির মাথায় চুল নেই, এমনকি আইব্রো নেই, চোখের পাতা নেই। মাত্র 5 বছর বয়সে অ্যালোপেশিয়া আক্রান্ত হয়ে উনি হারিয়েছিলেন সব কিছু। সেই ছোট্ট একটা 5 বছরের মেয়ে, এইটুকু একটা মেয়ে যখন এইগুলো হঠাৎ করে হারিয়ে ফেলে, সেই সময় সমাজের কাছ থেকে বিভিন্ন রকমের বিদ্রূপ, ক্লাসরুমে বিভিন্ন রকমের কথা বন্ধুদের কাছ থেকে শোনার পরেও ঘুরে দাঁড়ানো, মুখের কথা নয়, আজকে সেই তার মুখেই শুনবো তার সেই লড়াইয়ের গল্প। একদম শুরু থেকেই শুনি যে হঠাৎ করে কবে দেখতে পেলেন যে মাথার চুল নেই? তো ছোটবেলা থেকেই, মানে যখন আমার 5 বছর বয়স, তারপর সেই সময় আর কি চুলটা ঝরে যেতে থাকে। মানে কিরকম হয়, ছোট ছোট
গোল গোল আকারে, কোনো জায়গায় হয়তো ফোড়া হয়েছে বা আমরা যাকে র্যাশ বলি, তো সেখান থেকে চুল আস্তে আস্তে উঠে যায়। তো তারপর অনেক ডার্মাটোলজিস্ট দেখানো হয়, দেখানোর পর মানে সেই সময় আমার মাথা ভর্তি চুল, কিন্তু কোনো কোনো জায়গায় ছোট 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 আকৃতি গোল গোল ভাবে উঠে গেছে। আর সেই সময় এতটাও মানে চিকিৎসা উন্নত ছিল না যে কি হয়েছে রোগটা, সেটা কিন্তু কেউ সহজে ধরতে পারছিল না। তো তারপর বিভিন্ন জায়গায় মানে ট্রিটমেন্ট করা হয়। মানে সেই তখন থেকে আমার খুব ভালো করে মনে আছে, যখন আমার 5 বছরের জন্মদিন হয়, সেই সময় আমাকে একটা মানে ফটোশুটের জন্য নিয়ে গিয়েছিল স্টুডিওতে। তো সেখানে ওই মাথায় মধ্যে এরকম ঝুটি করে, তখন ছোট একটা সেই বাচ্চাদের যে লেহেঙ্গা সেই পরে যখন ছবি তুলেছিলাম, আমার এটা মনে আছে যে তখন আমাকে আইব্রো ড্র করতে হয়েছিল। আচ্ছা, মানে কাজল পেন্সিল দিয়ে আমাকে প্রপার করতে হয়েছিল। তার মানে কি, আমার সেই সময় থেকেই চুল মানে চুলে যেরকম এফেক্ট পড়েছিল অ্যালোপেশিয়ার জন্য, আইব্রো গুলোও চলে যাচ্ছিল। তো তখন ছিল 5 বছর বয়স। তারপর আমি যখন ক্লাস 7, মানে প্রায় 13 বছর বয়স, সেই সময়টায় গিয়ে মানে ততদিনে অনেকগুলো ডক্টর দেখানো হয়ে গেছে, কিন্তু ওই সময় এমন একজনের সাথে মানে পরিচয় হলো, ডাক্তার যে ম্যাডাম ছিলেন। তো ওখান থেকে আমার চুল একবার হবার পরে প্রায় 3 মাস মতন হয়েছিল, 3 মাস ছিল। আর ওই আইব্রো কাকে বলে আমি সেই সময় দেখেছি, ঠিক এত মোটা মোটা, মানে আমরা কি বলবো, দুর্গা ঠাকুরের যেরকম দেখি, অসুরের যেরকম মানে আইব্রো থাকে, ঠিক ওরকম। তো জীবনে মানে প্রথম একটা কি বলবো, আইব্রো করার স্বাদ সেইবারে আমি মিটিয়েছিলাম যে কি হতে পারে। তো আইব্রো করে এত ভালো লাগছিল, মানে বারবার বারবার খালি আয়না ধরে দেখছি নিজেকে যে কি সুন্দর লাগছে। তো ওটা আর বেশি দিন টেকেনি, ওটা মাস 3 মধ্যে আবার ঝরে যায়। তো ওখানেই আবার মানে ট্রিটমেন্ট মানে চলে, প্রায় 2.5 বছর ধরে চলে, কিন্তু কোনো রকম আর ইমপ্রুভ হয়নি। তো ম্যাডাম বললেন যে বাবু দেখ, আমি তো সমস্ত চেষ্টাই করলাম, আমার মনে হয় শুধু শুধু তোরা পয়সা নষ্ট করবি, তো আমার মনে হয় অন্য কোথাও দেখ। তো সেখান থেকে মানে ওইভাবে চলতে থাকে। তো কোনো একটা সময় মানে এই বলছে যে এখান থেকে ঠিক হতে পারে, ও বলছে ওখান থেকে ঠিক হতে পারে, ঠিক এইভাবে না আমাদের পুরো ফ্যামিলিটাই পাজলড হয়ে গেল এই ব্যাপারটা নিয়ে। মানে কি হবে, কোথায় দেখাবো, এক জায়গায় দেখাচ্ছি সেখানে কেউ গ্যারান্টি দিচ্ছে না, আরেক জায়গায় দেখাচ্ছি সেখানেও কেউ গ্যারান্টি দিচ্ছে না। তো এইভাবে জিনিসটা চলতে থাকে। আলটিমেটলি মানে সেরকম কোনো লাভই হয়নি। এবার বলি, যখন আমার 5 বছর বয়স, তখন থেকে আমার মাথার চুল ঝরে যায়। তো আমি 2.5 বছর বয়স থেকে নাচ করতাম, মানে শিখতাম। আচ্ছা, এবার যেহেতু নাচ করি, তো নাচের জন্য তো সাজুগুজু করতেই হবে। তো সেই সময় ছোটবেলায় মা করে দিত। তারপর আস্তে 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 নিজেই সমস্ত কিছু, মানে আইব্রো করা থেকে শুরু করে, মানে আইব্রো ড্র করা থেকে শুরু করে মেকআপ করা, সমস্তটা আমি নিজেই করতাম, কারণ সাজতে ভালো লাগতো। কারণ কারোর যদি কোনো কিছু না থাকে, সে সেটাকে কিভাবে তৈরি করবে, কিভাবে সে পেতে পারে, সেটার জন্য কিন্তু মরিয়া হয়ে ওঠে। তো আমার মধ্যেও সেই জিনিসটা ছিল। তো তারপর আমি স্কুলে ভর্তি হলাম, মানে 5 বছরের পর থেকে বলছি। স্কুলে ভর্তি হলাম, প্রথমে যেগুলো কেজি স্কুল, ওখান থেকে চলে গেলাম যেটা প্রাইমারি স্কুলে। কারণ ঠিক একটা মানে নিজের মতন হচ্ছিল না কোনো কিছুই, কমফোর্ট জোন মনে হচ্ছিল না। কারণ সব জায়গাতেই মানে ওই হাসির খোরাক হতে হয়েছে। মানে এখনো পর্যন্ত স্টিল নাও, আমি এখন 30-এ পড়বো এই আর কিছুদিন পরেই। তো এখনো পর্যন্ত মানে ফ্যামিলির কাছে কখনো কখনো এটাও শুনেছি যে বুড়ি চুল পড়ছো না কেন, চুল পড়ো, চুল লাগালে কত সুন্দর লাগে। মানে এই ব্যাপারগুলো যে মানে অ্যাকসেপ্ট করতে পারে না যে চুল ছাড়া। হ্যাঁ, মানে আমি আমার জেদে আমি চুল ছাড়া থাকি। আচ্ছা দেখো, তোমাকে কত মিষ্টি লাগছে, সুন্দর লাগে, তুমি কত সুন্দর করে সেজেছো। আর আমি দেখো, আমি জাস্ট মানে স্নান করেই একটা ময়েশ্চারাইজার মেখে চলে এসেছি। তাতে কিন্তু আপনাকে একটু মানে খারাপ লাগছে না? আমার সত্যি বলতে মানে কে আমাকে ভালো বললো, কার ভালো লাগলো, সেটা আমার কাছে একদমই যায় আসে না। কারণ আমার মনে হয় আমি নিজের কাছে অনেক হ্যাপি, আমি আমাকে দেখতে সুন্দর।
সেই 5 বছরের ছোট্ট মেয়েটি যেখানে স্কুলে গিয়ে নানান রকমের মানে বুলির শিকার হয়েছে, সেই মেয়েটি কিন্তু সাহসকে মেকআপের যে পাউডার, মেকআপের কালারের সাথে নিজের সাহসকে মিক্স করে আজকে সফল একজন মেকআপ আর্টিস্ট। এই মেকআপ আর্টিস্টটা জানি বলতে গেলে অনেকটা দূর আমাকে বলতে হবে, তো সেটাই বলি। একদম। তো এইভাবে আমার স্কুল লাইফ তো ওরম ভাবে চললো। তারপর মানে গার্লস স্কুলে ভর্তি হলাম। প্রথমে আমাকে হস্টেলে দেওয়া হলো, আমি সুন্দরবনে চলে গেলাম। আমি ধাত্রীগ্রামের মেয়ে। ধাত্রীগ্রাম তখনও মাথায় চুল ছিল না? তখন চুল ছিল, অল্প অল্প ছিল। এই কপালটা আমার মানে ধীরে ধীরে যেটা এখানে ছিল সেটা আস্তে 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 এতটা চলে গেল। ঠিক আছে, চুল অনেক পাতলা, মানে এই পাশে চুল থেকে এই দিকটা দিচ্ছি, এদিক থেকে এরকম ভাবে দিচ্ছি। হ্যাঁ, মানে তারপরে এইভাবে যেরকম আর কি আমরা যাদের দেখি হিজাব পরে, হিজাবের মতন করে মানে চেষ্টা করতাম, কিন্তু আলটিমেটলি তো হতো না, কারণ স্কুলে ক্যাপ ইউজ করা অ্যালাউ ছিল না, তো তার জন্য ক্যাপ ইউজ করতে পারতাম না। তারপর যখন কোথাও যেতাম তখন এইভাবে মুখ ঢেকে যেভাবে আমরা আর কি রোদের মধ্যে বেরোই। কারণ আজকের এই সাহসী শতরূপা তো ওই ছোট্ট মেয়েটি তখন ছিল না, তখন একদমই নয়, খারাপই লাগতো আসলে। তো তারপর কি হলো, আমি ওই হোস্টেল থেকে আবার চলে আসলাম ক্লাস 8-এ চলে এসে মানে আবার ধাত্রীগ্রামে চলে আসলাম, পূর্ব বর্ধমানের। তো সেখানে এসে আবার সমস্ত কিছু মানে প্রত্যেকটা স্কুল চেঞ্জ করছি, কোথাও যেন আমার জন্য কমফর্ট জোন হচ্ছে না। আচ্ছা। তো তারপর তখন আমার মনে হলো যে তখন আমি ক্লাসিক্যাল মানে ডান্স করতাম অনেক আগে, যেটা আমি ছোটবেলা থেকে করতাম, কিন্তু ওয়েস্টার্নের দিকে আমার একটু ঝোঁকটা বেশি ছিল। তো আমি ওয়েস্টার্ন ডান্সে ভর্তি হয়ে গেলাম। তো ওখান থেকে প্রোগ্রাম করতে করতে মানে আমার মনে হতো যে ছোটবেলা থেকেই মনে হতো যে কিছু হোক আর না হোক, একদিন এমন টাকা জমাবো যে আমি চুল বসাবো মানে পুরো একদম মাথার যে মানে গোড়ায় স্কিনের ভেতরে, সেটা করবো। তো এটা নিয়ে খুব আশায় ছিলাম, ভীষণ আশা। তো আমি জানি যে কোনো না কোনো দিন এটা হবে, তার জন্য আমাকে খাটতে হবে, আমাকে রোজগার করতে হবে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, শুধু মেয়ে বলে নয়, প্রত্যেকটা ছেলেরও তাই, উভয়ের। তো সেই সময় নাচের প্রোগ্রাম করতাম, হয়তো যেটুকু পারিশ্রমিক পেতাম সেই তখন থেকে আমি মানে জমানো শুরু করেছিলাম। তো এরপর স্কুল লাইফ শেষ হলো। স্কুল লাইফ শেষ হওয়ার পর কলেজ লাইফ, সেখানে গিয়ে তো মানে আমার খুব ভালো করে মনে আছে, খুব বেশি হলে ওই 14 থেকে 15 দিন হয়তো আমি কলেজ অ্যাটেন্ড করেছি। মানে আমি কলেজে যেতামই না, মানে সেমিনার থাকতো শুধু সেই সময়। তো এছাড়া আমার মানে কলেজে কোনো বন্ধু বান্ধব ছিল না? বন্ধু বান্ধব বলতে আমার খুব হাতে গোনা 2-1 ছিল, তাও সেটা মানে কি বলবো, হয় না যে তারা যে তাদের কোনো অনুষ্ঠানে তারা আমাকে প্রেজেন্ট করবে বান্ধবী হিসেবে, সেটা কিন্তু কোনো দিনই ছিল না। তো আমি বরাবরই একার মতন থাকতে পছন্দ করি। তো কলেজে ওঠার পর আমার মানে মনে হয়েছিল যে আমার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না। বাড়ির সাপোর্ট ছিল মানে যখন খুব মন খারাপ হচ্ছে স্কুলে ফেস করছেন কলেজে? অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই অনেকটা চাপা। আচ্ছা। আমি যতটা মানে সবার সাথে আমি প্রচুর মজা করতে ভালোবাসি, প্রচুর হাসি ঠাট্টা ইয়ার্কি, মানে কেউ দেখলে বুঝতেই পারবে না যে আমার ভেতরে কি চলছে। আমি কোনোদিন ফিল করা মানে তাকে করতেই দেবো না, এরকম একটা ব্যাপার। তো আমার সেই সময় যখন আমি স্কুল থেকে যখন কলেজ লাইফে যাব, তার আগের ঘটনা বলি। তো সেই সময় আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, আমাকে দিদি পাঠিয়েছিল, আমি তাকে বোন বলেছিলাম। তো কোনো মতে সে চলে যায় লাইফ থেকে বলতে কি তার এই পৃথিবী ছেড়েই চলে যায়। তো সেইটা আমাকে কম বয়সে, হ্যাঁ, তাকেও মানে কি বলবো, তার কি কিছু হয়েছিল? না, তার কোনো রকম কষ্ট ছিল না বা ছিল না, কিন্তু তাকে শেষ করে দেয়া হয়েছে। মানে যেটা আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশা, যে ওকে কেউ মানে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। বাবা! তো সেই জিনিসটা মানে আমার কাছে, আমি দেখিনি ওকে, আমি দেখিও নি যে ওর কি হয়েছিল না হয়েছিল, কিন্তু যেটা ওর মা বাইট দিয়েছে একটা মানে আমাদের পত্রিকাতে,
যে ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছিল বা মানসিক চাপে ছিল, এরকম কিছু একটা দিয়েছিল। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো রাজনীতি, যেটা নিয়ে আমরা কেউই এখনো সরাসরি মানে বলতে পারি না। একদম। তো অনেক রকম সমস্যা হয়। তো সেই সময় অনেকটা চেষ্টা করেছিলাম, হয়তো আজকের ডেটে দাঁড়িয়ে যদি এটা ওর সাথে ঘটতো তাহলে হয়তো অনেক কিছু করতে পারতাম, আমার মনে হয়। সেটা কত সালে? সেটা প্রায় 2012 কি 14 এরকম হবে। আচ্ছা, এরকম আচ্ছা। এরকম সময়। তারপর আমি, হ্যাঁ ওই রকমই হবে, 14 কি 13 এরকম, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। খুব কাছের আর কি বোন টাইপের হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ, মানে ও আমার লাইফে আসার পর না, মানে আমি যেন নতুন ভাবে বাঁচতে শুরু করেছিলাম। ওর সাথে আমার খুব বেশি দিনের সম্পর্ক ছিল না, ওই 5 থেকে 6 মাস। কিন্তু ও ভীষণ মানে ভালো ছিল, মানে কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না কিন্তু ও অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তোর দিদি ছাড়ো তো, তুই ছাড় না, তুই এটা কর। তো এই জিনিসটা, তো আমিও ওকে নিয়ে অনেক কিছু ভাবতাম যে হ্যাঁ বোন ভীষণ খেলা করে, মানে কাবাডি খেলতো, খো খো খেলতো। তো আমি জানতাম যে ও কি কোনো একদিন মানে ভালো জায়গায় যাবে। তো আমাদের যেটা রাজ্য লেভেলে, তারপর ও মানে ভালো ভালো জায়গায় খেলেছে। আচ্ছা। তো তারপর ও যখন হারিয়ে যায় জীবন থেকে, আমি ভীষণভাবে ডিপ্রেশনে চলে যাই, একা একা থাকতাম, কিছু ভালো লাগতো না। তো তখন আমার এক বান্ধবী বললো কি যে আমি তো প্রোগ্রাম করি, তাহলে তুই চলে আয়, তুই ব্যান্ডেল চলে আয়, ব্যান্ডেল থেকে দুজন মিলে একসাথে শো করব। তো আমি যেহেতু ওই ডান্সের শো করতাম, তো আমি চলে গেলাম একদিন বাড়ি ছেড়ে, সব কিছু নিয়ে, মানে একটা ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে গেলাম, বললাম যে প্রোগ্রামে যাচ্ছি। তারপর বাড়ি থেকে ফোন করতো যে আসবে কবে, কবে আসবে, কবে আসবে। তো আমি বলতাম আসবো 2 দিন পর, এই করে 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 ওই যে বাড়ি ছাড়লাম, আর আমি বাড়িতে ঢুকিনি। মানে বাড়িতে ঢুকিনি মিন্স কখনো আর পার্মানেন্ট থাকার জন্য যাইনি। এখনো? এখনো। আর বাবা মা? বাবা মার মতন আছেন, বাড়িতেই যোগাযোগ আছে? সকলের সাথে যোগাযোগ আছে, শুধু মানে আমি আলাদা। আচ্ছা, এটা কি অভিমানে বাড়ির লোকের উপর কি না অভিমান নয়, আমার মনে হয়েছে আমার যেন কোনো এক জায়গায় কমফোর্ট মানে থাকাটা দরকার, আমি নিজের মতন করে যাতে বাঁচতে পারি। আর ওই যে বললাম ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল। আর জানো তো মানে আমার বাবার হয়তো বিজনেস থাকতে পারে, তার হয়তো টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমার কোনোদিন মনে হয়নি যে আমার তারটা নিয়ে কোনো কিছু করব। মানে আমি ছোটবেলা থেকে আমার যে দাদা আছে তার পুরনো বই আমি পড়তাম, পুরনো বই কিনে পড়তাম। মানে এরকম না যে আমাকে পড়লে মানে নতুনই পড়তে হবে, ঠিক আছে, ওর ইউজ করা ব্যাগটা আমি ইউজ করতাম। মানে কি টাকার মূল্যটা আমি না সেই ছোটবেলা থেকে দেখেছি। আচ্ছা। তো আমার কাছে মনে হতো না যে আমার খুব বেশি আমাকে দেখাতে হবে, তো এই জিনিসটা মনের মধ্যে ছিল। তো যখন আমি ওরকম প্রোগ্রাম ভীষণ মনের সাথে লড়াই হয়েছে ছোটবেলা থেকে। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। প্রত্যেক পদে পদে নিজের একটা ব্যাপার তো, শারীরিক বিষয় তো ছিলই, তার মাঝে এমনিতে পারিপার্শ্বিক পরিস্থিতিও ভীষণ লড়াইয়ের মধ্যে ভীষণ ভাবে। তো সেই সময় 2015 সাল, 2015-তে আমি বাড়ি ছাড়ি। তারপর 2016-17 দিকে একটি ছেলের সাথে প্রেম হয়। আচ্ছা। তো হবার পর সেই ছেলেটিও মানে মানে কি বলবো, অনেক আশা দিয়ে অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে যে আমি আছি, ঠিক আছে। তো তারপর সেও হাত ছেড়ে দেয়। মানে এমন সময় হাত ছাড়ে, মানে আমি হয়তো আমার জীবনে যতটুকু জমিয়েছিলাম প্রায় 7.5 লক্ষ টাকা, যেটা আমার বাবাকে আমি দিয়ে দিই সেই মুহূর্তে। যেহেতু ছেলেটি আমাকে বলেছিল যে তুমি দাও, আমি তো আছি পাশে। কিন্তু ছেলেটির তখন এমনই অর্থনৈতিক দিক থেকে এমনই পরিস্থিতি, সে আর মানে পারিবারিক চাপ, তারপর চারিদিকে অনেক রকম ঝামেলা, আইনগত ঝামেলা, সেই সবের মধ্যে জড়িয়ে সে পুরোপুরি সম্পর্ক থেকে বেরিয়ে যায়। আমি তখন বাবাকে টাকাটা কেন দিতে হয়েছে? আমার বাবার ফিলিপসের মানে ডিলার, ঠিক আছে। তো সেই সময় আমার বাবা যেই মানে আমাদের যে মানে ডিলারশিপের যে জিএসটি বিল হয়, সেই জিএসটি বিল যে ছেলেটির হাত দিয়ে আর কি পাঠানো হতো, সেই ছেলেটি জিএসটি মানে টাকাগুলো সব নিজে নিয়ে নিয়েছে, কিছু জমা করেনি। তো ফাইন এসেছিল প্রায় 17.5 লক্ষ টাকা। আচ্ছা, সেটা বাবার ঘাড়ের উপর পড়েছিল। তো সেটা যখন আসে, বাবা পুরো একদম মানে বাবা শেষ ধরতে গেলে। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে না, আমার অন্তত বাবার কিছু করা উচিত। তো সেই সময় আমার কাছে সমস্ত কিছু শেষ, আমি দিয়ে দিয়েছি।
এই ছেলেটিও আমার লাইফ থেকে চলে যায়। তো তারপর আমি ভীষণভাবে ভেঙে পড়ি। আর তার কিছুদিন আগেই আমি গিয়েছিলাম ভেলোরে ট্রিটমেন্ট করতে। তো সেই সময় যখন ট্রিটমেন্টে যাই, আমার ডাক্তার প্রচুর পরিমাণে স্টেরয়েড দিয়েছে। মানে ছোটবেলা থেকে তো আমি স্টেরয়েড নিচ্ছি, মানে ওই যে 5 বছর বয়স থেকে যে আমার শুরু হয়েছে, তখন থেকে আমার স্টেরয়েড নেওয়া মানে চলেই যাচ্ছে। তো তারপর আমি যখন ভেলোরে অনেক আশা নিয়ে গিয়েছিলাম যে এইটা আমাকে এবার করতেই হবে। তো ভেলোরে যাওয়ার পর আমাকে ওখানে প্রচুর স্টেরয়েড দিল। স্টেরয়েড দেওয়ার পরে আমি 1 সপ্তাহের মধ্যে প্রায় 10 কিলোর উপরে আমার ওয়েট গেইন হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে। মানে আমি কিরকম হয়ে গেল, মানে সেই যে নাচ করতাম, ওই যে পিনপিনে শরীর, তখন এতটাই মোটা হয়ে গেলাম যে আমার পক্ষে আর ওই নাচ করাটা সম্ভব হতো না, মানে সম্ভব ছিল না। তো আমার জীবন থেকে নাচটা হঠাৎ করে হারিয়ে যায়, যেটা আমার মানে প্রেম ভালোবাসা একদিকে, বাবা মা একদিকে, নাচ একদিকে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরোপুরি নাচটাকে আমার লাইফ থেকে বিদায় দিতে হলো, শুধুমাত্র আমি এতটাই মোটা হয়ে গেলাম। তো ওটা ছিল 2017। তো তারপর যখন বাবাও এরকম, মানে বাবাও আমাকে আর টাকা দিতে পারছে না, আমি অনেকবার চাওয়ার পরেও, আমি দেখছি পরিস্থিতিও তো তাই, মানে সবকিছু চোখের সামনে, আমি কাকে কি দোষ দেবো? নিজের কপালকে ছাড়া আর কিছু বলা মানে আমার ইয়ে ছিল না। তো তারপর 2017-তে, তখন তো আমি বাইরেই, তো সেই সময় কি করব, আমার কিভাবে লাইফটা কাটবে, মানে আমি যে খাবো, সেই খাওয়ার টাকা আমি কোথা থেকে পাবো? তো সেই সময় আমি সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে অ্যাক্টিভ থাকতাম। তো সোশ্যাল মিডিয়ায় ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ইন কলকাতা, এখনো হয়তো তোমরা সার্চ করলে পেয়ে যাবে। তো সেটি আমি সার্চ করে, মানে কেউ একজন সাজেস্ট করেছিল বা ইনভাইট করেছিল সেই গ্রুপে, সেখান থেকে আমি ইভেন্টের কাজে জয়েন করি। আচ্ছা। আর মানে ইভেন্টে আমি ক্যাটারিং থেকে শুরু করে ওয়েলকাম গার্লের কাজ করে, কখনো থালি গার্ল, কখনো ফ্রুট কাউন্টার, কখনো হস্টেসের কাজ, সমস্ত রকম আমি কাজ করেছি। এর সাথে যখন মানে বাড়িতে থাকতাম অফ সিজন, মানে ওয়েডিং সিজনটা যখন বাদ দিয়ে বাইরে থাকতাম, মানে কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতাম, মানে শুধু মানে যেখানে ভাড়া আছি সেটা নয়। তো তারপর কি হলো, তারপর বিভিন্ন জায়গায়, মানে আমি তখন শ্রীরামপুরে থাকি। শ্রীরামপুরে প্রচুর মানে পাড়া আছে, সেই পাড়ায় পাড়ায় গিয়ে মাত্র 2400 টাকা দিয়ে, মানে আমি বড়বাজার থেকে ওই যেগুলো গোল্ড প্লেটেড জুয়েলারি, সেই জুয়েলারি কিনে আমি বিক্রি করতে যেতাম। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমার বাবা জানতো না, বাবা মা জানতো না। যেদিনকে জানতে পেরেছে সেদিনকে তাদের খুব খারাপ লেগেছে যে কেন, নিজের পায়ে দাঁড়ানো কি অদম্য ইচ্ছে। তো তাদের খারাপ লেগেছে যে বুড়ি তুমি এইগুলো করবে, আমাকে বাড়ি থেকে বুড়ি বলে, মানে বুড়ি বলে ডাকে, বা শত তুমি এইগুলো করবে, তুমি বাড়ি চলে আসো। মানে তাদের একটা কথাই ছিল বাড়ি চলে আসো, মানে আমি কেন বাড়ির বাইরে পড়ে রয়েছি। কিন্তু তারা তো জানে না যে আমি কি মনের মধ্যে ভাবছি, তারা তো শুধু চাইছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যে কি চাইছি তারা জানে না। তো তারপর ওই রকম ভাবে আমি শুরু করলাম। আমি যেখানে যেখানে যেতাম আমি কিছু কিছু বিক্রি হতো, কিন্তু ওটা দিয়ে তো আর সেভিংস হয় না, ওটা দিয়ে শুধুমাত্র জীবন চলে। ওই হয়তো খাচ্ছি, এই গাড়ি ভাড়া দিচ্ছি, এইভাবে। তো তারপর ওখান থেকে তখন আমি মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখতাম, মেকআপের ভিডিও। সেই সময় ভীষণ ট্রেন্ডে, মানে এখন যেরকম মেকআপ আর্টিস্ট ঘরে ঘরে, সেই সময় ট্রেন্ডিংয়ে ছিল মেকআপ, মানে কোনো কিছু আমরা দেখে দেখে, টিউটোরিয়াল দেখে দেখে শিখতে পারবো। তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে আমি দেখেছি, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আর যেহেতু নাচ করতাম, নাচে তো মেকআপ লাগেই, সেই মেকআপের সাথে ওই মেকআপটাও যেন কোথাও কানেক্টেড। আচ্ছা। তো ওইভাবে মানে ওগুলো আমার মাথার মধ্যে চলতে থাকতো। এরপর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপেই একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়, তার নাম সোমা চ্যাটার্জি। সে আমাকে বলল যে শতরূপা, তোকে একজন ফোন করবে, তুই একটু কথা বলে নিস। তো ও যে আমাকে কারোর কাছে মানে নাম্বার দিয়েছে, সেটা কে আমি জানতাম না। আচ্ছা, এই ব্যাপারটাই পরে আসি। তো যখন 2018 সাল, সেই সময় আমি আবার থিয়েটারে ভর্তি হই। ঠিক আছে, তো থিয়েটার করতে করতে একটি ছেলের সাথে প্রেম হয়।
তো সেই ছেলেটির সাথে মানে মনে এটা হয়েছিল এটা সেকেন্ড সেকেন্ড। আচ্ছা তো মনে হয়েছিল যে না, এর সাথে মানে থাকা যেতে পারে। আচ্ছা এবার একটা জিনিস যেটা আমি এখন বুঝতে পারি, যে মানুষ হয়তো আমার দুর্বলতাটাকেই সুযোগ করে নিয়েছিল, যে চলো এর সাথে তো সময় কাটানো যেতেই পারে, মানে টাইম পাস আর কি। টাইম পাস। তো যখন এবার বান্ধবীর কথায় আসি, ওই প্রেমটা কত দূর চলেছিল? ওটার কথা আমি বলবো। ওটা নিয়ে একটা বিরাট বড় হিস্ট্রি আছে। ওকে, ওটাই আমার লাইফের টার্নিং পয়েন্ট। আচ্ছা সেটা আমি বলছি এবারে। তো ওই মেয়েটি যে আমাকে নাম্বার দিয়েছিল, একজনের নাম্বার, সেটা হলো প্রফেশনাল বিউটি ইন্ডিয়া 2019 সুইস বিউটির হয়ে কলকাতার মেকআপ আর্টিস্ট হিসেবে আমাকে সিলেক্ট করেছেন। ওয়াও, মানে বাহ। সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি তো মেকআপ আর্টিস্ট নই। তাহলে আমার যখন কলটা এসেছে, হ্যালো শতরূপা, আমি বললাম হ্যাঁ। দিয়ে বলছে আপনি প্রফেশনাল বিউটি ইন্ডিয়া 2019 সুইস বিউটির হয়ে কলকাতায় চান্স পেয়েছেন। তো আমার কাছে তখন কোনো কিছু মানে ওগুলো মানে আমি কিছু বুঝতে পারছি না যে কি হলো। তারপর মানে জানতে পারলাম যে ওই যে সোমা যেখানে নাম্বার দিয়েছিল, এটা সেইখান থেকে কল এসেছে। দুদিনের মধ্যে মানে আমাকে বললো যে আপনি একটু হোয়াটসঅ্যাপ চেক করুন, আপনাকে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু ডিটেলস পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি হোয়াটসঅ্যাপ খুলতে আমি তো অবাক, মানে ইন্টারন্যাশনাল সব মেকআপ আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট, নেল আর্টিস্ট, তাদের সাথে আমার ছবি। মানে ওটা আমার কাছে মানে কি বলবো, মানে হঠাৎ করে এরকম ম্যাজিক্যালি একটা হ্যাঁ, অপরচুনিটি হ্যাঁ, চলে এলো সামনে। মানে যেটা আজকের ডেটে 2025-এ দাঁড়িয়ে হয়তো সেই জায়গাটা মানুষ এখন কিনে নিচ্ছে। কিনছে কিরকম, 1.5 লাখ 2 লাখ একটা স্টেজ পাওয়ার জন্য। কিন্তু 2019 আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। তো আমি যখন পরের দিন মানে 2 দিন পরে ওখানে পৌঁছালাম, কলকাতা বিগ লনে হয়েছিল। তো সেখানে পৌঁছানোর পর আমি যখন সেখানে ঢুকলাম, মানে এত বড় জায়গা আমি কোনোদিন আসিনি। সেখানে বড় বড় স্টেজ, এত মেকআপ আর্টিস্ট, এত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এত মানুষজন আমি সত্যি আগে দেখিনি। তো আমি ভীষণভাবে ভয় পাচ্ছিলাম যে কি হবে। তো ওখানে আমাকে আমার মডেলকে সাজাতে হবে। তো সুযোগ আসলো, ভীষণ হাত পা কাঁপছিল। তো তখন আমি স্টেজে উঠলাম, আর আমার আগে যারা পারফর্ম করেছে তারা সবাই ইংরেজিতে কথা বলছে, যেটা আচ্ছা। আমার কাছে আমি কিছুই পারতাম না। কারণ আমি বাংলায় খুব ভালো বলতে পারি, কিন্তু আমি ইংরেজিতে পারবো না, কারণ আমি সেই ট্রেনিং নিইনি। না, আমরা সবাই বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। ইংরেজিতে অতটাও পড়তে না। হ্যাঁ, তো ওই ফ্লুয়েন্সি ব্যাপারটা আমার মধ্যে ছিল না। তো একজন অডিয়েন্স থেকে দাঁড়িয়ে বলছে, ম্যাডাম আপনি একটু বাংলায় বলবেন, আমাদের না বুঝতে সুবিধা হয়। তখন আমার মনের মধ্যে তো একটা লাড্ডু ফুটছে যে যাক বাবা, বেঁচে গেছি এই যাত্রায়। তো ভীষণ মানে ভয় নিয়ে স্টেজে কাজ করছি, কিন্তু আমার কাজটা শেষ হতে প্রায় 5টা মিনিট লেট হয়েছিল। কিন্তু ওই যে যখন শেষ হলো, আমি স্টেজ থেকে নামতেই মানে অডিয়েন্সদের ভিড় থেকে আমাকে এসে জড়িয়ে ধরছে, দিয়ে ম্যাডাম প্লিজ আপনি আমাদেরকে ক্লাস করান। মানে কাজটা এত সুন্দর হয়েছে। হ্যাঁ, যে আমরা ক্লাস করতে চাই। আচ্ছা, এবার বলি, যেই সময় আমি জুয়েলারি বিক্রি করতাম, মানে 2017-18 মিডিলে, সেই সময় আমি বিভিন্ন পার্লারে গিয়েও কাজের জন্য আমি বলেছি যে আমাকে আচ্ছা। কাজ দেবেন, আমি কাজ জানি কিন্তু আমি মানে আমার কাছে প্রোডাক্ট নেই। তখন আমাকে ওই পার্লারের একজন মহিলা বলছে, এই মেকআপের ব্রাশটার দাম জানো কত? 1300 টাকা। এই প্রোডাক্টটার দাম জানো কত? এটা 6000 টাকা। তো এইভাবে বলে 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 আমাকে প্রায় 3 ঘন্টা ওয়েট করিয়ে ওখান থেকে অপমান করে বের করে দিয়েছিলেন। বাবা। আর আজকের ডেটে মানে ওই মানে 2019-এর ওই সময়টা যখন আমি স্টেজ পারফর্ম করছি, যখন মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরছে, তখন ওই অডিয়েন্সদের মধ্যে ওই মহিলাও ছিলেন, যিনি আমাকে তার মানে পার্লার থেকে আমাকে অপমানিত করে বার করে দিয়েছিলেন। ওটা ছিল আমার জীবনের প্রথম অ্যাচিভমেন্ট। একদম ঠিক আছে। একদম। তো তারপর আমি ক্লাস করাবো, কিন্তু ক্লাস করাবো কোথায়, আমার তো জায়গা নেই। তো ওই ছেলেটির সাথে যে আমার রিলেশন ছিল, যে আমার লাইফে সেকেন্ড টাইম এসেছিলেন, মানে সেকেন্ড যে এসেছিল, তো ওদের বাড়িতে আমি ক্লাস করানো শুরু করলাম। তো যখনই ক্লাস করাতাম, ও দেখতাম দুপুরবেলায় ও বেরিয়ে যাচ্ছে, আর ওর ফোন আসছে, ও আমাদের সামনে আর কথা বলছে না। আমি ভাবতাম কি ক্লাস করাচ্ছি, হয়তো ডিস্টার্ব হবো, তার জন্য হয়তো বলছে না। কিন্তু ওর যে অন্য কারোর সাথে রিলেশন ছিল, সেটা আমার জানা ছিল না। বাবা। তো মানে
এমন একটা পরিস্থিতি, মানে সেই সময় আমি দেখছি যে ও বাইরে চলে যাচ্ছে, যখন মানে বাইরে আসছে, মানে যখন হয়তো কলকাতায় আসছে, ওটা ছিল চুঁচুড়া, তো তখন দেখছি ফোনটা সুইচ অফ। কিছুক্ষণ পরেই আবার যখন মেট্রো স্টেশনে চলে আসছে তখন দেখছি ফোন অন। মানে কি ওই এক্সাইট মোড, যেটা মানে রবীন্দ্র সদন, ওখানেই তাদের প্রেম ছিল। তো একদিন হাতে নাড়তে ধরার পর সেই দিনই, মানে ক্লাস করাতে করাতে সেই দিনই ওখানেই সমস্ত কিছু শেষ করে দিয়ে, সমস্ত কিছু সেট আপ নিয়ে, মানে মেকআপের আয়না থেকে শুরু করে, মানে আয়না বক্স সবকিছু নিয়ে আমি বাড়ি চলে যাই, মানে ধাত্রীগ্রাম চলে যাই, নিজের বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পরে আমি একটা ছবি ছাড়ি, যেটার মধ্যে আজকে তোমরা যেরকম দেখছো এখানে, যে চুল ভুরু, গায়ের মানে লোম, চোখের পাতা কিছু নেই, ঠিক এরকম একটা ছবি দিই। আর সেখানে লিখি, আমাকে কি দেখতে এতটাই খারাপ, এতটাই চিনতে কি অসুবিধা হচ্ছে আপনাদের, যে আমাকে বাড়ির বাইরে বেরোতে গেলে আগে আইব্রো আঁকতে হবে, চোখে পাতা পড়তে হবে, নইলে আমাকে একজন মানুষ বলে গণ্য করা হবে না। তো ওই পোস্টার পরে সোশ্যাল মিডিয়ার মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত পজিটিভিটি পেয়েছি আমি, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো ওইটা মানে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল, যে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে এইভাবে। একদম। তো ওটা আমার কাছে ওটা একটা বড় অ্যাচিভমেন্ট। তো তারপর সেখানেই ওই রিলেশনটা শেষ হয়ে যায়। তো এরপর 2020-তে মানে ইভেন্ট করতে করতে, তখনও কিন্তু আমি ইভেন্ট করছি, ইভেন্ট কিন্তু আমি ছাড়িনি, মানে ক্যাটারিং সব করতাম। মানে আমার কাছে কোনো কাজ ছোট না, আমি সার্ভ করতাম, আমি হাতে করে ট্রে নিয়ে মানে তাদের কাছে যেতাম, যেরকম আমরা যেগুলো ওয়েটাররা করে থাকে সেগুলো করতাম, সব কিছু করেছি। কিন্তু আমি কোনোদিন কোনো জায়গা থেকে এরকম নয় যে আমাকে কেউ অপমান করেছে, মানে আমি যেখানে যেই কাজটাই করেছি যেন মন থেকে করেছি, আর তারা আমাকে খুব ভালোভাবে সেটাকে অ্যাকসেপ্ট করেছে। তো এইভাবে আমার জার্নিটা চলতে থাকে। ওখানে একটি ছেলের সাথে পরিচয় হয়, বন্ধুত্ব হয়। তো সেই ছেলেটির সাথে আমার 2020-তে গিয়ে বিয়ে হয়, ঠিক আছে। আচ্ছা। তো বিয়ে কেমন হয়েছে, সে ছিল মাদকাসক্ত, যেটা আমি কোনোদিন জানতাম না। মদের যেমন একটা গন্ধ আছে, ওটার তো গন্ধ নেই, ড্রাগসের নেশা করতো। আচ্ছা। তো তারপর আমাকে ভীষণভাবে, মানে এত পরিমাণে টর্চার করেছিল, এত মারধর করতো, মানে আমার মাথাটাকে মাটি, মানে সানের মধ্যে ফেলে পা দিয়ে এটাকে চেপে ধরে রেখে মাথাটাকে ঠুকছে, দেয়ালের মধ্যে এমন ভাবে মারতো, মানে এই জায়গাগুলো পুরো ফুলে যেত। তো এইভাবে অনেক দিনই চললো। 3 মাস আমি সংসার করেছিলাম অনেক কষ্ট করে। তারপর ওখান থেকে আমার মনে হয়েছিল যে আমার যেহেতু সোশ্যাল মিডিয়াতে সবাই আমাকে ভালোবাসা দিচ্ছে, যখন আমি একটা মানে তাদের জন্য একটা কি বলবো দৃষ্টান্ত হতে পেরেছি তাদের, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পড়ে পড়ে মার খাবো, সেটা তো আমার মনে হয়েছিল যে আমি ওখান থেকে বেরিয়ে আসবো। আর যখন আমাকে লাস্ট টাইম যখন আমার মারার পর আমি সেই দিনই ওখান থেকে, মানে এখানে মাংস তুলে নিয়েছিল পুরো, মানে 2.5 বছর মতন সময় লেগেছিল আমার এই জায়গাটা মাংস যেটা তুলে নিয়েছিল। কি করে, মানে ও তো নেশা করতো, কোথা থেকে কি করেছে, মানে হয়তো হাতে আংটি ছিল, আংটি থেকে হতে পারে। তো ওখানে আমার এখানটায় পুরো 2.5 বছর সময় লাগে এটা ঠিক হতে। তখন আমার চুলগুলো একটু বড় বড় ছিল, এরকম লম্বা লম্বা, মানে এখন যেরকম দেখছো যে সেভিং করা আছে, তখন মানে একটু লম্বা লম্বা চুল ছিল। তো সেই সময় মানে সেই চুলের মুঠি ধরে এরকম ছিঁড়ে ফেলেছে, এরকম হাতে নিয়েও আমি ছবি দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। যারা যারা দেখেছে তারা জানে যে সে মানুষরূপী একটা হিংস্র পশু ছিল। তো সেই সময় ওদের বাড়িতে মানে আমাকে এরকম শুনতে হয়েছে যে বাপের জন্মে কোনোদিন এরকম বাথরুম দেখেছিস, এরকম ঘর দেখেছিস। অ্যাকচুয়ালি তো ওরা তো কোনোদিন জানতো না, কারণ লকডাউনের মধ্যে আমার দাদা যখন আমাকে মানে টর্চার করেছিল, মারধর করেছিল, ওই যে বললাম যে যেই সময়টা আমি আর কি মানে 2019-এর কথা বলি, যে সময় আমি বাড়ি চলে গেলাম, চুল ছাড়া ছবি দিলাম, সেই সময় তো আমি ওখানে থাকা শুরু করেছি। তো তারপর বাড়ির কাছাকাছি ভাড়া নিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। ওখান থেকে আমি যেহেতু ক্লাস করাবো, তখন তো আমার এদিকে তো পিছু টান নেই, মানে আমায় তো সবাই ছেড়ে দিয়ে চলে গেছে। তো আমি বাবা মার কাছে ফিরে গিয়েছিলাম। ফিরে যাওয়াতে ওখানে একটা ঘর ভাড়া নিয়ে ওখান থেকে সবকিছু করেছিলাম। তখন পড়ে যায় লকডাউন। লকডাউনে আমার যে দাদা আছে, আমার থেকে 2 বছরের বড়, তার সাথে আমার কোনো একটা ব্যাপার নিয়ে, মানে হয়তো ওরই কোনো পার্সোনাল ব্যাপার নিয়ে
কোনো কথা হচ্ছিল, যেটা আমি আর আমার মা বলছিলাম, যেটা বাইরে থেকে ও এসে শুনে ফেলেছে। তারপরে ও আমাকে প্রচুর মারধর করেছিল। আচ্ছা। আর ওর হাত থেকে, ওর মানে ও যে মেরেছিল, ওই মারের হাত থেকে বাঁচার জন্য আমি ওই ছেলেটিকে বিয়ে করলাম। মানে যখন ওর কাছে চলে গেলাম, ওর কাছে এইভাবে আমাকে টর্চার হতে হলো। তারপর একদিন ওখান থেকে সমস্ত কিছু লেখালেখি করে একদম মানে পাট চুকিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। তো বছরটা তখন 2020-তে আমি বিয়ে করেছিলাম। তো একদিন প্রচুর এরকম প্রচুর 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 অশান্তি। সেই সময় ওর বাবা, মানে আমার যে শ্বশুরমশাই ছিলেন, তো উনি আমাকে বাড়িতে দিতে আসছেন, মানে আমার মা বাবার কাছে, যে মা তোকে আর সংসার করতে হবে না, আমার ছেলে তো এরকম একটা জানোয়ার, তো ওর সাথে তুই মানে ও তোর জন্য পারফেক্ট না, তুই অন্য কোনো ছেলে দেখ, আমি তোকে বিয়ে দেবো। মানে একটা মানে কারোর নিজের বাবা হয়ে তার মানে বৌমাকে বলছে যে মা তুই অন্য কোথাও বিয়ে কর, আমি আছি তোর পাশে। তার মানে কি, সে কতটাই অপদার্থ ছেলেটি, যার জন্য তার বাবা আজকে চাইছে যে অন্যের মেয়ে কেন কষ্ট পাবে আমার বাড়িতে এসে। একদম একদম। আমাকে পুরো লক্ষ্মীর মতন মানতো, এরকম একটা ব্যাপার। কিন্তু তার মা যেরকম আমার সাথে ব্যবহার করেছে, সেই জিনিসগুলো আমার ভোলার নয়। হয়তো সেই জিনিসটা ভুলিনি বলে জীবনে অনেক কিছু আমি শিখতে পেরেছি, সেগুলোও তোমাদের বলি। যখন আমার ওরকম হলো, তো ওর বাবা আমাকে দিতে আসছে। সেই সময় ওই যে 2019-এ যে পোস্টটা করেছিলাম চুল ছাড়া, তার 1 বছর, মানে 1 বছর পর আমাদের কি হয়, সোশ্যাল মিডিয়াতে 1 বছরের একটা ইয়ে দেয়, রিমাইন্ডার দেয়। ঠিক আছে, ওই মেমোরিজটা সেদিনই এসেছে। তখন আমি দুর্গাপুরে আমার বিয়ে হয়েছিল, দুর্গাপুর বেনাচিতি ক্রস করে জাস্ট মানে সিটি সেন্টার ঢুকছি। সেই সময় আমি ওই পোস্টটা মানে হয়তো মর্নিং এ শেয়ার করেছিলাম। দুপুর 1:30 নাগাদ আমার কাছে কল আসলো জি বাংলা থেকে। আচ্ছা, ঠিক আছে, ওই লেখাটার জন্য, ওই একটা লেখা আমার জীবনটাকে পুরো পাল্টে দিয়েছিল। তো দিদি নাম্বার 1 থেকে ফোন আসলো। ফোন আসার পর আমি সেখানে মানে বললাম যে হ্যাঁ আমি ঠিক আছে, আপনারা যখন বলছেন আমি অবশ্যই যেতে চাই। মানে এদিকে আমার সমস্ত কিছু মানে বিবাহিত জীবন শেষ, আর এদিকে আবার আমার মানে নতুন কিছু স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে। তো এরপরে আমাকে ফোন করলো, মানে স্টার জলসা ফোন করলো। তখন পরিবার অ্যাওয়ার্ড বলে কিছু একটা হচ্ছিল, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু পরিবার নিয়ে একটা খুব ভালো একটা বড় রিয়েলিটি শো হচ্ছিল। তো আমি বললাম যে না, আমাকে তো ওনারা আগে যোগাযোগ করেছেন, তো আমি ওখানেই যাব। তারপর আমি দিদি নাম্বার 1-এ গেলাম। তারপর দিদি নাম্বার 1-এর পর ওখান থেকে ফেরার পরে 10-15 দিন মতন আবার রিলেশনটা মানে টার্ন নিল, যে চলো এর সাথে থাকা যাবে। ওই যে মারধর করা হয়েছে আবার, হ্যাঁ বলছি কিরকম। আচ্ছা, মানে ওদের ওখান থেকে মানে মনে হয়েছে যে না, এ তো নাম হয়ে গেছে, একটা ফেম পেয়ে গেছে, তো ওই একটা ব্যাপার ছিল। তো তারপর আমি আর ওখানে আর সেরকম ভাবে থাকছিলাম না, আমি চলে এসেছিলাম, মানে মা বাবার কাছে চলে এসেছিলাম। আসার পর একদিন হঠাৎ করে হয়তো প্রচুর পরিমাণে নেশা করেছে, সেই সময় আমাকে ওখান থেকে ফোন যে প্লিজ তুমি না আসলে পারে আমি এখনই সুইসাইড করব। আচ্ছা, ঠিক আছে, আমি ওখানে যাই। সেদিন ওর মা বাবা কেউ ছিল না বাড়িতে। সেদিন আমাকে প্রচুর 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 মেরেছে, মানে ওরকম মার আমি কোনোদিনও খাইনি। মানে ডেকে নিয়ে মারধর? হ্যাঁ, মানে ও তো মানে নেশার ঘরে, ও যখন এমনি থাকে ঠিকঠাক, কিন্তু যদি নেশা করে নেয়, মানে ওর মতন পশু মনে হয় হতে পারে না। তো তারপর আমার যেহেতু কিছু জিনিসপত্র ছিল, আমার বাবা আসলো, থানা পুলিশ অনেক কিছু হলো, সবার একটাই কথা, কেস করে দাও। কিন্তু যার কিছু নেই, যার একটা মানে কি বলবো, নিজের কিছু নেই, আর আমি যেখানে একজন মানে তখন মেকআপ শেখাচ্ছি, মেকআপের টিচার, তো আমার যতটুকু গোড়া শক্ত হয়েছে, আমি কেন পড়ে থাকবো কারোর বাড়িতে। তো তারপর আমি ওখান থেকে সমস্ত কিছু, আমি বললাম যে আমার কোনো কিছু চাহিদা নেই, কোনো কিছু পাওয়ার নেই, শুধু আমাকে মুক্তি দিক, আমার আর ভালো লাগছে না। তো আমি ওইভাবে ওখান থেকে বেরিয়ে আসি বাবার সাথে। তো আসার পর আবার জীবনে একটা লড়াই। কিরম লড়াই? একটা ডিভোর্সি মেয়ে কোনোদিন বিয়ের পর যখন সে ডিভোর্সি হয়ে যায়, তার আর বাপের বাড়িতে স্থান থাকে না।
তো উঠতে বসতে মায়ের কথায় অনেক কিছু ফিল করতাম, প্রচুর প্রচুর। তো আমার মনে হয়েছিল যে এবারে আমার একটা মাথার ছাদ দরকার। একদিন বেরিয়ে গেলাম, বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় আসলাম, দমদম টমদম ওদিকে যারা ব্রোকার আছে তাদের সাথে কথাবার্তা বললাম, কিন্তু ওরা যা বলছে যে অনেক কিছু থাকা দরকার, মানে যেগুলো লোন নিতে গেলে দরকার হয়, ঠিক আছে। তো লোনের ব্যাপার তো আমি জানতাম না, মানে লোন করাতে গেলে এগুলো প্রয়োজন। তো আমি ভীষণ হতাশা হয়ে মানে তখন ফিরছি। তো তখন বালি স্টেশন, মানে বেলুড় স্টেশন মনে হয় এরকম হবে, মানে হাওড়া হয়ে ফিরছিলাম। তো সেই সময় আমাকে বলল যে একজন মেকআপ আর্টিস্ট ফোন করেছিল, বললো যে শতরূপা মানে এই ডেটে তোমার কাজ আছে। আমি বললাম যে না গো, আমি এখন কিছু ভালো লাগছে না, আমি একটা ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার মানে যা বলেছে 32 লাখ 33 লাখ, কত টাকা আমি কোথায় পাবো, এই তো সবে শুরু করেছি। তো সেই সময় মেয়েটি বলছে কি বললে, তুমি ফ্ল্যাট নেবে? এই জানো তো এখানে একটা ফ্ল্যাট বিক্রি আছে, তুমি দেখবে? আমি বলছি হ্যাঁ তাহলে চলো দেখি। তো এইরকম জাস্ট এইরকম ধরনের কনভারসেশন, মানে একদম ক্যাজুয়াল, একদম ক্যাজুয়াল। আমি গেছি, যাবার পরেই মানে ফ্ল্যাটটা আমি মানে দেখার পরে মানে আমি ভেতরেও ঢুকিনি, জাস্ট ওই যেখানটায় আর কি বসে ডাইনিং রুম, ওইটুকু দেখেই আমি 10,000 টাকা অ্যাডভান্স করে চলে আসি। আমি বলেছি আপনি এগ্রিমেন্ট করুন। রেন্টে নেওয়ার না, কেনা রেন্ট তো আমি এত বছর থেকেছি, মানে 2015 থেকে 2020 পর্যন্ত তো মানে আমি রেন্টেই ছিলাম। তারপরে মাঝখানে ওই কটা দিন ওদের বাড়িতে, মানে যার সাথে বিয়ে হলো, তারপর তো আমার মা বাবার কাছে চলে গেলাম। তো এবার তো আমার দরকার যে মাথার ছাদটা অন্তত হোক, মানে ভাড়া বাড়িতে থাকতে 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 আমি আর মানে আমি পারছিলাম না। তো তারপর যখন ওই ফ্ল্যাটের কথাবার্তা হলো, সেই সময় আমার কাছে টাকা কোথায় আসবে, ওটাও তো একটা দাম আছে। 8 লাখ টাকা 1 টাকা 2 টাকা তো নয় একদম। তো সেই সময় আমার মনে আছে খুব ভালো করে, মানে ভগবান যদি কিছু চান না, মানে তুমি এইটুকু চাইবে কিন্তু সে তোমাকে এতটা দেবে। তো ব্যাপারটা হচ্ছে 2015-তে আমি একটা LIC করেছিলাম, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ওদের পলিসি ছিল। তো সেটাতে কি হয়, ব্যাক হয়, মানে টাকা তোমার মানে 2 বছর অন্তর অন্তর ক্যাশব্যাক দেবে, ঠিক আছে। তো সেটা আমার করা ছিল, আর কিছুটা ক্যাশ ছিল। তো তারপরে 6 মাসের মধ্যে আমি সেটা মানে ওটা তো তারপরে কেনা হয়ে গেল। তো ওই যে আমার নিজের একটা ফ্ল্যাট হলো, মানে মাথার ছাদ হলো, আর এদিকে আমার নিজের কেরিয়ার, মানে এগুলো নিয়ে আমি পুরোপুরি একদম মানে কি বলবো, একজন পূর্ণ সমৃদ্ধ একটা। হ্যাঁ। তো এটা ছিল আমার মানে মেকআপ আর্টিস্টের গল্প বলো বা আমার নিজের একটা মাথার ছাদ। এরপরে বলি, এই যে দেখছো তোমরা আমাকে, এই যে চুল ছাড়া, এই চুল ছাড়া আমার তো মানে আমি তো মেকআপ আর্টিস্ট, আমার কাছে যেটুকু মানে খাওয়া দাওয়ার টাকার বাদ দিয়েও কিছু টাকা থাকে যেগুলো দিয়ে আমি ফ্যাশন করতে পারি একদম। কিন্তু আমার মনে হয়েছিল যে আমার মতন প্রচুর মানুষ আছে যাদের হয়তো, যারা ক্যান্সার পেশেন্ট আছেন, কেউ হয়তো অ্যালোপেশিয়া, কারোর হয়তো থাইরয়েডের জন্য বিভিন্ন রকম তাদের সমস্যা থেকে চুল উঠে যায়। তো তার মানে কি তারা মানে ঘরবন্দি থাকবে? তারাও তো মানুষ, তাদেরও তো বাঁচার অধিকার আছে। তো আমি ঠিক করলাম যে আমি আর চুল পরবো না, আমি এইভাবেই থাকবো। মানুষের যখন অ্যাকসেপ্ট করতে অসুবিধা নেই, দেখো তুমি প্রত্যেকটা মানুষের মন জয় করতে পারবে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে পজিটিভ ভাইবস দেবে, আবার কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন, সে তুমি ভালো কাজ করো বা খারাপ কাজ করো। তো সেই সময় মানে আমি তখন থেকে আমার কাছে, আমি যখন চুল পরতাম, ওই যে নাচ করতাম, সেই সময় থেকে কিন্তু আমি চুল পরি। তো সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাকে কিছু কিছু মানুষ বলতো, দিদি তুমি এটা কোথা থেকে কিনেছো, আমাকে একটু পাঠাতে পারবে, আমি ঝাড়খণ্ডে থাকি। কত সালে? 2020 পরে? হ্যাঁ। আচ্ছা। তো তারপর মুর্শিদাবাদ থেকে কল, তারপর তোমার ব্যাঙ্গালোর থেকে কল, মানে সবাই বলতো যে যেহেতু আমার নাম্বারটা ফেসবুকে আমার মেকআপ আর্টিস্ট হিসেবে দেওয়া রয়েছে, তো ওখান থেকে ফোন আসতো। তো আমি বলতাম যে ঠিক আছে দাঁড়াও, আমি ব্যবস্থা করছি, একটা একটা করে পাঠাচ্ছি। একটা একটা করে তো আমাকে মাল নিতে গেলে অনেক টাকা দিতে হচ্ছে। তো আমি দেখলাম যে না, আর যদি এটাকে আমি ব্যবসায় লাগাই তাহলে কেমন হয়। তো তারপর আমি উইগের বিজনেসটা শুরু করি।
যে আমি দেখলাম যে মানুষের উপকারও হবে, আমার নিজের একটা মানে নাম থাকবে যে শতরূপার শুরু করেছিল। হ্যাঁ, তো এইভাবে আমার জিনিসটা চলতে থাকে। আচ্ছা, এবার বলি আমি চুল পরি না কেন? আচ্ছা, চুল আমি পরি না, একটা তো এই দিকটা রয়েছে যেটা আমার প্রচুর মানুষকে আমি চাই তারা এইভাবেই ঘুরুক, তারা নিজের মতন করে বাঁচুক। মানে দেখো, চুল পরলে কি হয়, আমার বিজনেস আছে চুলের বিজনেস, কিন্তু তারপরেও আমি এটা নিয়েই বলছি, কারণ আমি চাই না, আমি এত বছর ধরে এই যে আমি কথা বলছি তুমি বুঝতে পারছো হয়তো, আমি নিঃশ্বাস নিচ্ছি বেশি বেশি করে, আমার শ্বাসকষ্ট আছে। কেন আছে? এই যে এতগুলো বছর ধরে আমি স্টেরয়েড নিয়েছি, সেই স্টেরয়েডের এফেক্ট আমার শরীরে এখন পিসিওএস ধরা পড়েছে, থাইরয়েড ধরা পড়েছে, এই ব্রিথিং সমস্যা আছে, তারপরে তোমার কি বলে নার্ভের একটা সমস্যা চলে আসছে। আর এবার যখন আমি উইগ পরলে পারে, আমি যেহেতু সিনথেটিক উইগ পরতে ভালোবাসি, তো সিনথেটিক উইগে তো প্রচুর পরিমাণে গরম হয়। আমরা একটা সিল্কের শাড়ি আর একটা সুতির শাড়ি, কোনটা তোমার কমফর্ট? সুতিরটা। তো ওই ব্যাপার, আমি যখন মানে হিউম্যান হেয়ার পরতে পারছি না, কারণ হিউম্যান হেয়ার অনেকটা দাম। এবার আমি যেহেতু একটু ফ্যাশন জগতে আছি, আমি একটু ফ্যাশন করতেই ভালোবাসবো, তো আমি কিন্তু সিনথেটিক পরি, আর পরলেই ঘাম হয়, মাথায় ঘাম বসতে 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 বসতে। সেই যে ছোটবেলা থেকে আমি চুল পরছি, মানে যবে থেকে আমি চুল পরা ধরেছি তবে থেকে কিন্তু আমার ওই ঘাম বসছে, ঘাম বসতে 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 একটা তো সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, আবার এদিক থেকে স্টেরয়েডের জন্য ওই আমাদের যে হরমোনাল বলো বা তোমার ইমিউনিটি ইমব্যালেন্সের জন্য কিন্তু এই অ্যালোপেশিয়া রোগটা হয়। ঠিক আছে, তাহলে তোমার শরীরে যদি ইমিউনিটি পাওয়ার না থাকে তাহলে কি হবে? তোমার শরীরে যে কোনো রোগ তোমার অ্যাটাক করবে তাড়াতাড়ি। তো ওইভাবেই কিন্তু মানে আমার শরীরটা খুব তাড়াতাড়ি মানে ওই স্টেরয়েডের জন্য বা চুলের জন্য আমার নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আমার এটা ভালো লাগে যে প্রচুর মানুষ আসে আমার কাছে প্রত্যেক দিন, তাদের নতুন নতুন মানে সমস্যা নিয়ে, আর সেটাকে আমি তার সলিউশন দিই। হ্যাঁ, আমি ডাক্তার নই, কিন্তু মনের ডাক্তার বলতে পারো। কারণ আমার কাছে যে সমস্ত মানুষগুলো আসে, আমি তাদেরকে প্রথম বলি যে তোমাদের যে সমস্যাটা সেটাকে ডাক্তার দেখাও, ডাক্তার দেখিয়ে যদি না সারে তখন তোমরা আমার কাছে আসো। তারপর এরকমও হয়েছে আমার বাড়িতে, মানে একটা মেয়ে এসছে, সে উইগ নেবে, তার সবে শুরু, তার জীবনের সবে শুরু, সে মাধ্যমিক দেবে, মাধ্যমিক দিতে তার মাথায় চুল নেই, সে উইগ পরে পরীক্ষা দিতে যাবে। সে তো কোনোদিন উইগ পরেনি। তাহলে একটা মেয়ে যার কত বয়স হবে, খুব বেশি হলে ওই 15-16, তো আমি একটা মেয়েকে আমার মতন বিপদের মানে আমার থেকে হাফ বয়সী, তাকে আমি বিপদের মুখে ঠেলে দেবো? কোনোদিন পারবো না। চুলটা পড়লে তো অ্যালার্জি হবে, অনেক রকমের, হ্যাঁ, তার অনেক রকম সমস্যা। আমি তাকে মানে অনেক বুঝিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে লাইভ করেছি, লাইভ করে সকলকে বলেছি ওকে সাপোর্ট করার জন্য, যাতে ওর মনোবলটা মানে বৃদ্ধি হয়। ওর মনোবলটা যদি এখন থেকে যদি ও স্ট্রং হয়ে যায় না, ওর কোনোদিন প্রয়োজন পড়বে না যে উইক পড়তে হবে। একদম। কিন্তু তার মানে মা বাবাকে বুঝিয়ে তাদের পুরো একদম ব্রেন ওয়াশ যাকে বলে, মানে ওই যে লোকের চারিদিকের যে কথাবার্তা সেগুলো মাথা থেকে হাঁটিয়ে দিয়েছি। কিন্তু তাদের বাড়ির ফ্যামিলির যে যারা আরো আছে তাদেরকে তো আমি করতে পারবো না, কারণ তারা চায় যে মেয়েটা চুল পরে থাকুক, নইলে বিয়ে হবে না। আরে ভাই, বিয়েটাই কি সব? এই তো আমার বিয়ে হলো, ডিভোর্স হয়ে গেল, তাহলে আমি তার সাথে 3 মাস সংসার করতে পারিনি, তাকে আমি মানে কয়েকদিন দেখে সহ্য করতে হবে। হ্যাঁ, তাহলে আজ যে সেই মেয়েটার একটা সমস্যা আছে, তোমরা তাকে লুকিয়ে বিয়ে দিয়ে দেবে? একদম, এটা কোনোদিন মানে উচিত আমার তো মনে হয় না। কারণ কি বলতো, যদি তুমি তাকে সে যদি তোমাকে অ্যাকসেপ্ট করারই হয়, সে তোমাকে এমনিই অ্যাকসেপ্ট করবে। যেমন ধরো এই যে এখন আমাকে দেখছো এরকম, হয়তো 2 বছর আগে মানে আমার জীবনে এমন একজন মানুষ আছে, 2022 সে এসেছে, তো সেই মানুষটা আমাকে চুল পড়তে দেয় না, আইব্রো করতে দেয় না, আইব্রো আঁকতে দেয় না, চোখের পাতা লাগাতে দেয় না। কেন দেয় না? কারণ জানে যে আমার কষ্ট হয় ভেতরে। আমি যদি মানে এই যে ধরো এখন তোমার এখানে আছি, এখান থেকে যখন বেরোবো তখন বাইরে একটা গরম, আবার বাড়ি গিয়ে এসি, তো এই সমস্ত যখন আমাদের মানে ওয়েদারটাকে আমরা নিজেরা চেঞ্জ করে নিচ্ছি, তখন কিন্তু সেই আমার যে শরীরের ইমিউনিটি পাওয়ার সেটাকে রাখতে পারছে না। তো যার জন্য আমি
চুল পড়াটা থেকে অ্যাভয়েড করি, চুল পড়াটাকে। তো বিভিন্ন জায়গায় যাই, বলে বাবাই কোনো দরকার নেই, চুল পড়তে হবে না। আর পাস্ট নিয়ে যদি বলি তাকে, বলে কি সবার জীবনে সব কিছু মানে হতেই থাকে, এটা নিয়ে অত ভাবলে হবে না। তুই আমার জীবনে যবে থেকে এসেছিস, তুই যেমন আমি তোকে সেইভাবেই অ্যাকসেপ্ট করবো। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এরকম একটা মনের মানুষ থাকা প্রয়োজন। যে এতক্ষণ সত্যি কথা বলতে কথাগুলো শুনে আমার ভেতরে এত কান্না পাচ্ছিল, সিরিয়াসলি বলছি, আমি ভেঙে যাচ্ছিলাম। আর আমি শুনছিলাম যে একটা মানুষ কতটা টলারেট করতে পারে, কি টলারেট করতে পারে, তার লাইফে আর কত খারাপ হতে পারে, মানে কিছু তো অন্তত ভালো হোক। এই যে এখন কথাটা শুনলাম, সিরিয়াসলি মানে পুরো জল মানে ঠান্ডা হয়ে গেল একদম ভিতরটা, যে না একটা মানুষ এরকম আছে যে তাকে সব কিছু দিয়ে সব সে যেরকম সেইভাবেই তাকে অ্যাকসেপ্ট করে। মানে এমনও দিন গেছে আমাকে শুনতে হয়েছে যে তোর যে মানে মুখের যে ছবিটা, এটা নিয়ে এই টাক মাথা নিয়ে দেয়ালে পোস্টার করে দেবো, যাতে তুই বাড়ি থেকে না বেরোতে পারিস, তোকে সুইসাইড করতে হবে। আমাকে এমন বাইরের লোক এরকম বলেছে? হ্যাঁ, মানে এটা আমি তোমাকে বলি, এটা যখন তোমার 2017, মানে যখন আমি ওই প্রথম যে ছেলেটির সাথে রিলেশনে গিয়েছিলাম, তো সেই সময় আজকে আমার পোস্টার মানুষের মানে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মোবাইলে দেখতে পায় যারা আমাকে ফলো করে। তাহলে কি আমি তো এইভাবে মানে তাদেরকে প্রেজেন্ট করেছি একদম। তো আমার মনে হয় কিছু যদি তুমি তাকে হাতে না মারতে পারো, তাকে এমন দুর্বলতাকে শক্তি বানিয়ে নাও। হ্যাঁ, একদমই তাই। মানে তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি যদি আমার প্রতি যদি হাসো না, তুমি নিজের দিকে আগে তাকিয়ে দেখবে যে তোমার কোথায় দুর্বলতা আছে। একদম একদম। তাহলে তোমার যদি মনে হয়, তুমি যখন তুমি দেখতে পাবে যে তোমার নিজের দুর্বলতাটা কোথায়, তখন তুমি দ্বিতীয় জনকে আর বলবে না যে তুই এরকম তুই ওরকম। তো আমার মনে হয় যে নিজেকে আগে দেখো, নিজে যদি তুমি ঠিক হও তাহলে সবকিছু ঠিক। একদম। তো এই জন্য এই যে দেখতে পাচ্ছ এখন যে চুল ছাড়া আছি আমি, আমার কিন্তু কোনো কিছু অসুবিধা নেই। আমি যখন আসছিলাম তোমাদের স্টুডিওতে, সেই সময় কতজন দেখছে। অন্যান্য সময় আমি আইব্রো, মানে তোমরা হয়তো দেখেছো, হ্যাঁ, আইব্রো করি, চোখে পাতা পরি, লাইনার পরি, লিপস্টিক পরি, তো এরকম আমি সবকিছু করি। কিন্তু যখন আমার মনে হয়, এমন নয় যে তোমার ভালো লাগবে বলে আমি পরবো, আমার যখন কোথাও যাওয়ার ইচ্ছে হয়, আমার যদি মনে হয় যে হ্যাঁ চলো ওখানটা একটু চুলটা পরে যাওয়া যেতেই পারে, হাউ সুইট, হ্যাঁ, তো আমি সেই সময় পরি। দেখো আমি যেরকম আজকে যেমন দেখছো আমাকে কুর্তিতে, আমি হট প্যান্টও পরি, আমার মনে হয় যেটা আমার সাথে যাবে। এখন যদি আমাকে কেউ বলে যে বিকিনি পরো, আমার শরীরের সাথে তো সেটা যাবে না, তো আমি কোনোদিনই সেটা পরবো না। আমার মনে হয় তোমার যেটা মনে হয়, তুমি যেটা চাও, তুমি যেটা ভালোবাসো, সেটা তুমি করো। আর আমার মনে হয় ইচ্ছা শক্তিটা সব থেকে বড়, মানে তোমার সফলতার চাবিকাঠি হলো তোমার ইচ্ছে শক্তি। তুমি যদি তোমার ইচ্ছে হয় তবেই তুমি কিন্তু খাটবে, ঠিক আছে? তুমি যদি না খাটো তাহলে তুমি কোনোদিন মানে সফল হতে পারবে না। তাই আমার মনে হয় স্বপ্ন দেখো, ইচ্ছা শক্তি রাখো, আর তোমাকে পরিশ্রম করতেই হবে, তারপর তুমি সফল হবে। আর সফল হলে পরে তুমি সবকিছু পাবে। আর আমার মনে হয় এই যে বলে না যে টাকা কিছু দিতে পারে না, বিশ্বাস করো, আর যদি আমার কাছে টাকা না থাকতো না, মানে যেটুকু যদি 20,000 টাকাও যদি জমিয়ে থাকি, আমার মনে হয় ওইটার জন্য হয়তো আমি মানে অনেক কিছু পেয়েছি। তুমি মানে ফ্যামিলি থেকে সম্মান পাবে, ভালোবাসা পাবে, তোমাকে তারা আতুপুতু করবে, সবকিছু করবে। কিন্তু টাকা না থাকলে না, তোমার পরিবার কেন, তোমার সামাজিক কেউ তোমাকে ভালোবাসবে না। তো আমার মনে হয় প্রত্যেকটা ছেলে বা মেয়ে তাদের নিজেদের পায়ে দাঁড়ানো উচিত। প্রত্যেককে টাকা কামাতে হবে, টাকা না কামালে জীবনে সুখ শান্তি কিছুই থাকে না। অবশ্যই যার সাথে তুমি থাকবে সেটাও, সে তোমার কতটা মেন্টালি সাপোর্ট করছে সেটাও অনেকটা। একদম। আজকে মুখটা দেখে মনে হচ্ছে কোনোভাবে যে এই মানুষটির লাইফে এত কিছু হয়ে গেছে, ছোটবেলা থেকে শুরু করে বছরের পর বছর এক এক করে সবকিছু হারিয়ে ফেলেছিল একটা সময়। নিজের পছন্দের নাচটা হারিয়ে যাচ্ছে, শরীর অন্যরকম। তুমি এটা বলছো, একটা জিনিস বলি, যখন মানে ধরে নাও ওই 7-8 বছর বয়স, এমনও হয়েছে যে আমার তো চুল, ধরো তখন চুল কম, মেয়েটার বিয়ে হবে কি হবে না, একটু ইউজ করা যাক, এরকমও হয়েছে। মানে কি বলবো, পাড়ার কাকা, দাদা, তারপরে তোমার কি বলবো পিসির ছেলে, ঠিক আছে,
মানে সেই সমস্ত জিনিসগুলো শুধুমাত্র একমাত্র আমার ওই প্রিয় মানুষটাই জানে। মানে তখন 7-8 বছর বয়স আপনার? হ্যাঁ হ্যাঁ, মানে ওই টাইমে ওই সব কিছুর সম্মুখীন হয়েছে? মানে তোমার বুকে হাত দেওয়া থেকে শুরু করে সবকিছু, মানে এরকম। তো এই জিনিসগুলো যখন ফ্যামিলিতে বলতাম, আমার একটা কাকিমা আছে, ছোট কাকিমা, তো ছোট কাকিমাকে বলেছিলাম সমস্ত ঘটনা। তো তখন তো আর কাকে বলবে তুমি, এই সমস্ত কথা তো সবাইকে বলা যায় না। আজ এই প্রথমবার হয়তো আমি এই ব্যাপারটা নিয়ে মুখ খুললাম। আমি হয়তো এর আগে কোনো জায়গাতে এটা নিয়ে মুখ খুলিনি, কিন্তু আমার মনে হয় আজকে ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা মা বাবাকে সচেতন হতে হবে তাদের বাচ্চাদেরকে মানে আগলে রাখার জন্য। তুমি বাইরে পড়াতে পাঠাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি যেই বিছানাতে তুমি শুচ্ছ সেইখানেই হয়তো তোমার মানে তোমার বাড়ির লোকই হয়তো আছে। মানে আমার ধরো চুল নেই, কারোর হয়তো পায়ের সমস্যা, কারোর হাতের সমস্যা, কেউ হয়তো বেটে। হ্যাঁ, তারা মানে কি বলতো, কিছু কিছু মানুষ ভাবে যে এগুলো তো ওদের দুর্বলতা। এখানে একটু তেল মালিশ করে ওকে যদি একটু নেওয়া যায়, এরকম একটা ব্যাপার। তো এই ধরনের অনেক কিছুই ঘটেছে জীবনে। তো হয়তো ফ্যামিলি অত কিছু জানে না, আর তখন কি বা বলবো, অতটা আমাদের এই 2025-এ দাঁড়িয়ে আমরা যতটা হতে পেরেছি, ফ্র্যাঙ্ক হতে পেরেছি, তখন তো এরকম নয়। আমরা সামান্য পিরিয়ড নিয়ে বলতে পারি না আসলে, কিন্তু এখন দেখো বিভিন্ন ব্র্যান্ডের মানে প্রমোশন করি আমি, বিভিন্ন স্যানিটারি ন্যাপকিন বলো, আমাদের কোথায় মানে কি বলবো ভাজিনাল কোনো কিছু, মানে যে কোনো জিনিস, সেগুলো আমি প্রমোট করি। আমার মনে হয় যে আমার করা উচিত। আমার বাবা আমাকে কি বললো, আমার মা আমাকে কি বললো, আমার চারপাশের লোকজন কি বললো, কিচ্ছু যায় আসে না। আসলে আমার মনে হয় একজন ইনফ্লুয়েন্সার হয়েছো, তুমি মানুষকে ভুলভাল শিখিও না, যা দেখাবে পুরো স্বচ্ছ দেখাও, যাতে তোমার কাছ থেকে তারা কিছু নিতে পারে। বাবা মায়েরও সচেতন হওয়া উচিত বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে। এখন যতটা মানে উন্নত হয়েছে, আমার মনে হয় ভবিষ্যৎ অনেক মানে ভালো হবে। আসলেই এত মিষ্টি, মানে এরকম একটা মানুষ আমি সিরিয়াসলি আমি মুগ্ধ একদম। জানো, অনেকে খায় না, মানে বলে কি যে মানে কষ্ট হচ্ছে আমার, আজ প্লিজ খাবো না। আমি কি বলতো, আমি খেয়ে নিয়ে কাঁদি। মানে আমি খাবো, মানে আমি খেতে প্রচন্ড ভালোবাসি, খাবারের উপর রাগ করি না, কারণ আমি এত বছর ধরে না মানে এই খাওয়ারের পেছনে আমি অনেক ঘুরেছি। মানে একটু মানে আমি ভালোভাবে বাঁচতে চাই, মানে আগের লাইফটা যেমন ছিল ওরকম আমি চাই না, আমি চাই একটু সুন্দর লাইফ হোক। আজ আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার একটা স্কুটি আছে, 4 চাকা আছে, একটা নতুন দোকান করছি, দোকান কিনলাম রিসেন্ট, ওটা পেট শপ হবে, এখনই বলে দিলাম তোমাদের। তো আমার নিজের একটা উইগের বিজনেস আছে, একজন আমি সফল মেকআপ আর্টিস্ট, আমি একজন টিচার। তো আর কি প্রয়োজন, আমার মনে হয় মানুষও আছে, একজন মানুষ করার জন্য ঠিকঠাক ভাবে। সত্যি সে আমাকে মেন্টালি ভীষণ ভাবে সাপোর্ট করে। মানে কি বলতো, নাও বলবে না, হ্যাঁ বলবে না, কিন্তু আমি যদি বলি যে আমি এটা করবো না, তুই করবি, তুই এটাই করবি। তো এই ব্যাপারটা মানে তুই কর, তুই এটা তোর জন্য, এটা মানে কেউ ধরো কারোর কথা বলছে, ও সেখানে ফিল করবে আমাকে, না আমার বাবাই এটা পারবে, এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একজনকে চাই। ওটা শতরূপা আসলে ডিজার্ভ করতো, সবাই বলে। মানে এখনো আমি সেই মানুষটার মুখ আমি সোশ্যাল মিডিয়াতে দেখাইনি, জানি না ভগবান কি চান, কিন্তু যদি উনি চেয়ে থাকেন যে হ্যাঁ মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো বা সে আমার জীবনে থাকবে, তাহলে হবে। আর উনি যদি না চান তাহলে হবে না। কিন্তু আমি যেটুকু সময়ের জন্য ওকে পেয়েছি, আমি হ্যাপি, প্রচুর হ্যাপি। আমি ভগবানের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে এই মানুষটা আমার জীবনে এসেছে। মানে শতরূপা এত কষ্ট পেয়েছে, এত কিছু মানে টলারেট করেছে, এত কিছুর সম্মুখীন হয়েছে, বাজে কিছুর সম্মুখীন হওয়ার পরে মনে হয় উপরওয়ালা চেয়েছিল যে এবার একটু ভালো কিছু ডিজার্ভ করে, তাই সেরকম একজনকে দিয়ে দিয়েছে যাতে সে হ্যাপি একেবারেই। তো আজকে যে মিষ্টি দিদি এত সুন্দর সাজুগুজু করায়ও, আমরা কি একটুখানি দেখবো, মানে একটু ফটোশুট করার জন্য? নিশ্চয়ই, একদম।